এখানে আমরা গতদিনে মাইক্রো ফ্যাব্রিকেশনে ছিলাম, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশন টু মাইক্রো ফ্যাব্রিকেশন। ইন্ট্রোডাকশন টু মাইক্রো ফ্যাব্রিকেশনে আমরা মাইক্রো ফ্যাব্রিকেটেড যে ডিভাইস, এই ডিভাইস গুলোকে আমরা কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে হচ্ছে ম্যাটেরিয়াল বেসড, ম্যাটেরিয়ালের যে পেন্টাভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, ব্যান্ড গ্যাপ, এইটাকে ধরে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, মনোলিথিক, মনোলিথিক ইন্টিগ্রেশন, হাইব্রিড ইন্টিগ্রেশন। মনোলিথিক ইন্টিগ্রেশন কোনটা? একটা কমপ্লিট সেট, কমপ্লিট একটা আইসির ভিতরে যদি পুরো সিস্টেম থাকে সেটা হচ্ছে মনোলিথিক। আর হাইব্রিড ইন্টিগ্রেশন কোনটা? বাইরে, আইসির বাইরে এবং আইসি কে নিয়ে, আইসির বাইরে যে সার্কিট সেটাকে নিয়ে যদি কোনো ইন্টিগ্রেশন হয় সেটা হচ্ছে হাইব্রিড ইন্টিগ্রেশন। মানে তোমার হচ্ছে যে আহ, মানে ডিভাইস। আর হচ্ছে ডিসক্রিট ডিভাইস, যদি আলাদা আলাদা কম্পোনেন্ট হয়ে পরে একটা প্যাকড হয়, আলাদা আলাদা কম্পিউটার পরে ম্যানুফ্যাকচারিং প্যাক করে, সেটা হচ্ছে ডিসক্রিট ডিভাইস। আর অ্যাক্টিভ ডিভাইস এন্ড প্যাসিভ ডিভাইস, এখানে যদি অ্যাক্টিভ ডিভাইস হচ্ছে যে ডিভাইস গুলো অ্যাম্প্লিফাই করতে পারে, যে ডিভাইস গুলোর গেইন পজিটিভ, যে ডিভাইস গুলোর গেইন হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে যে অ্যাম্প্লিফাই করতে পারে, গেইন আছে, সেই ডিভাইস গুলোকে বলা হয় অ্যাক্টিভ ডিভাইস। আর যে ডিভাইস গুলোর গেইন নাই, গেইন কোনো কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র লস করে, সেই ডিভাইস গুলোকে বলা হয় প্যাসিভ ডিভাইস। যেমন গেইন আছে তোমার হচ্ছে যে অ্যাক্টিভ ডিভাইস হচ্ছে ট্রানজিস্টর, ফেট, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এই ধরনের ডিভাইস গুলোকে বলা হয় অ্যাক্টিভ ডিভাইস। আর প্যাসিভ ডিভাইস কোনগুলো? যে ডিভাইস গুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো হচ্ছে প্যাসিভ ডিভাইস। এরকম বাল্ব, এরকম হচ্ছে যে বাল্ব খোলার আগে যেখানে গেইন হয়, পানি জমা থাকে, যেমন একটা আহ, আহ, সেটাকে বলা হয় অ্যাক্টিভ ডিভাইস। আর প্যাসিভ ডিভাইস হচ্ছে আমরা যদি নদীর বাঁধ করে বলি, বাঁধের ওই পাশে যদি পানি থাকে, জমা হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাক্টিভ, বাঁধ। আর যে বাঁধে কোনো পানি জমে থাকে না, ব্রিজের নিচে, সেটা হচ্ছে প্যাসিভ। এরকম এরকম একটা বিষয়। ইন্টারফেসিং, এক্সটার্নাল ইন্টারফেসিং, এক্সটার্নাল সেন্সরকে এক্সটার্নালি ইন্টারফেসিং করতে হয়। আর হচ্ছে ইন্টারনালি ইন্টারফেসিং। ইন্টারফেসিং মানে ইন্টারনালি কানেক্টেড থাকবে, ইন্টারনালি ডিভাইস টু ডিভাইস। একটা প্রসেসরের ভিতরে অনেকগুলো ট্রানজিস্টর থাকে, অনেকগুলো ফিড থাকে, অনেকগুলো রেজিস্টর, ক্যাপাসিটর থাকে, তারা ইন্টারনালি কানেক্টেড, সেটাকে বলা হয় ইন্টারফেসিং। ইন্টারফেসিং মানে কানেকশন, আর কি কানেকশন বোঝায়। এরকম। আবার হচ্ছে ডিভাইসকে আরেকভাবে ভাগ করা হয়, ভলিউম ডিভাইস, মানে বাল্ক ডিভাইস, সারফেস ডিভাইস, থিন ফিল্ম ডিভাইস, স্টেক ডিভাইস। এগুলো একবার করে চোখ বুলাই নিবা, এগুলো পড়বা, পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। ভলিউম ভলিউম ডিভাইস কোনটা? ভলিউম ডিভাইস বা বাল্ক ডিভাইস হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর, থাইরিস্টর, রেডিয়েটর, সোলার সেল। এগুলো হচ্ছে এই যে এইটা যেমন বাল্ব, মানে বড় সাইজের ডিভাইস আর কি। বড় সাইজের ডিভাইস গুলোকে সাধারণত ওয়েফার, গতকালকে আমরা ওয়েফার দেখিয়েছিলাম, ওয়েফারের দুই পাশে ফ্যাব্রিকেশন, এই যেটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এটা করা, দুই পাশে ফ্যাব্রিকেশন করতে হয় অনেক সময়, আপার সাইড, লোয়ার সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, দুইটা সাইডে করতে হয়। তারপর সারফেস ডিভাইস। সারফেস ডিভাইস কোনটা? সারফেস ডিভাইস শুধুমাত্র একটা সারফেসে, ওয়েফারের এক সারফেসে যদি যে ডিভাইসটি ফ্যাব্রিকেট করা হয় সেগুলোকে বলা হয় সারফেস ডিভাইস। যদি উপরের সাইডে, যেমন হচ্ছে আইসি, যেমন হচ্ছে ফেট, তারপর হচ্ছে ট্রানজিস্টর, ফটোডায়োড, ট্রানজিস্টর, ইমেজ সেন্সর, সেন্সরগুলোকে এগুলোকে এক পাশে তোমার হচ্ছে ফ্যাব্রিকেশন করতে হয়। এই যে এইগুলো হচ্ছে সারফেস ডিভাইস, একটা সাইড দিলেই হলো। আর এইটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে ভলিউম ডিভাইস, যে নিচেও রয়েছে কন্টাক্ট। দেখো যে বাল্ক ডিভাইস উপরেও ফ্যাব্রিকেশন রয়েছে, নিচেও ফ্যাব্রিকেটেড রয়েছে, সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, নিচেও কন্ডাকশন হচ্ছে, অমুক আছে। এরকম ফিগার কিন্তু আমরা ভিএলএসআই পড়ার সময় কিন্তু আমরা দেখেছিলাম, ভিএসআই ফ্যাব্রিকেশন বা ভিএসআই টেকনোলজি, যে আন্ডার গ্রাজুয়েটে যেটা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এরকম দেখেছিলাম। এগুলো হচ্ছে বাল্ক ডিভাইস। আর সার্ফেস ডিভাইস হচ্ছে শুধুমাত্র এক সার্ফেসে যদি কাজ করে, এরকম এগুলোকে বলা হয় সার্ফেস ডিভাইস, যেমন সিমস টেকনোলজি, এরকম। সার্ফেস ডিভাইসের কম্পোনেন্ট গুলো সাধারণত তোমার হচ্ছে যে যে ওয়েফার যদি 500 মাইক্রন হয় বা 600-700 হয়, সাধারণত 5 মাইক্রোমিটারের ভিতরেই ডিভাইস গুলো অবস্থান করে, বেশি ডেপথে থাকে না। 5 মাইক্রোমিটার ডেপথের ভিতরেই থাকে, এর ভিতরেই যত ডিভাইস গুলোর অবস্থান থাকে। থিন ফিল্ম ডিভাইস। থিন ফিল্ম, ফিল্ম মানে হচ্ছে কিন্তু শুধু ফিল্ম না, পলিমার ফিল্ম না, প্লাস্টিক ফিল্ম না, ফিল্ম হচ্ছে মেটাল হইতে পারে, ফিল্ম সেমিকন্ডাক্টর হইতে পারে, ফিল্ম অক্সাইড হতে পারে। এরকম এই যে ফিল্ম, এই যে ফিল্ম ডিভাইস, যেখানে ফিল্ম মানে হচ্ছে একটা মেমব্রেন টাইপের যদি কোনো থাকে, ফিল্মের একটা অংশ হচ্ছে মেমব্রেন ডিভাইস আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছ মাঝখানে ফাঁকা টিউনেবল ইয়ার গেপ, উপরে মানে একটা শীট দেওয়া আছে, টাংস্টেন শীট মানে এখানে
কি দেওয়া আছে, এটা হাইব্রিড ইন্টারফেরোমিটার। এইগুলো হচ্ছে ফিল্ম ডিভাইস। ফিল্ম ডিভাইসে সাবস্ট্রেট মানে তোমার হচ্ছে যে ওয়েফার, যেটা ওয়েফার আছে বা সাবস্ট্রেট আছে, যেটাকে সাবস্ট্রেটকে আমরা কখনো ওয়েফার বলি, কখনো ওয়েফারটাকে আমরা সাবস্ট্রেট বলতেছি। সাবস্ট্রেট আর ওয়েফার হচ্ছে একে অপরের মানে একই শব্দ আর কি। আমরা এই জায়গাটা পড়ার সময় বলতেছি সাবস্ট্রেট। যদি আমরা স্পেশাল টাইপের না বলি, আমরা গ্লাস টাইপ বা অন্য টাইপের যদি মেটাল সাবস্ট্রেট এগুলো কথা না বলি, তাহলে সাবস্ট্রেট বলতে আমরা বুঝবো সেটা সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। ঠিক আছে, প্রথম কথা। ওয়েফার বলতে আমরা সেমিকন্ডাক্টর বুঝবো। যদি ওয়েফার আর অন্য না হয় না, ওয়েফার বলতে সেমিকন্ডাক্টরই বোঝায়। হুম। এখন অবশ্য বিস্কুটের নামও ওয়েফার চলে এসেছে, মামা ওয়েফার। তো সেগুলো আসলে না, বিষয়টা হচ্ছে যে ওয়েফার হচ্ছে আমরা সিলিকন বুঝবো। এখানে থিন ফিল্ম ডিভাইসে যেটা হয়, থিন ফিল্ম ডিভাইসে সাবস্ট্রেটটা শুধু মেকানিক্যাল সাপোর্ট দেয়, মেকানিক্যাল স্ট্রেংথ দেয়। যেমন হচ্ছে এখানে যে মাইক্রো মেকানিক্যাল ডিভাইস লাইক সুইচ, রিলে, ডিএনএ অ্যারে, ফ্লুইডিক চ্যানেল, আমরা মাইক্রো ফ্লুইডিক যেখানে পড়েছি, গ্যাস সেন্সর, এখানে এগুলো হচ্ছে যে থিন ফিল্ম ডিভাইস, থিন ফিল্ম ডিভাইস হিসেবে কাজ করে। তারপর হচ্ছে মেমব্রেন ডিভাইস, সেম এটাই মেমব্রেন, এই থিন ফিল্মটাই মেমব্রেন হতে পারে। সেই মেমব্রেনটা অ্যালুমিনিয়াম হইতে পারে, পলিমার হইতে পারে, মেটাল, মেটাল অ্যালুমিনিয়াম হইতে পারে। তারপর তোমার হচ্ছে যে যদিও না মেমব্রেন, মেমব্রেন মানে পর্দা। পর্দা মানে শুধুমাত্র এরকম না যে প্লাস্টিক পর্দা বা প্লাস্টিকের একটা ফিল্ম হবে, এরকম না। সেটা যে কোনো মেটালের হতে পারে, সেটা টাংস্টেন হতে পারে, সেটা যে কোনো কিছুই একটা হতে পারে। তো এরকম এটাও এটাও হচ্ছে সাবস্ট্রেট জন্য কোনো কাজ করে না, সেটা মেকানিক্যাল সাপোর্ট করে। তবে থিন ফিল্ম এবং মেমব্রেন ডিভাইসের ভিতরে পার্থক্য হচ্ছে অপারেশনাল প্রিন্সিপালের মধ্যে। থিন ফিল্ম হয়তো একটা সাপোর্ট হিসেবে বা সেন্সিং এলিমেন্ট হিসেবে কাজ করে, কিন্তু মেমব্রেন ডিভাইস সাধারণত সেটা হচ্ছে যে সেটা মুভমেন্ট করবে। মেমব্রেন ডিভাইসটা সাধারণত মুভমেন্ট করবে, বাতাসে বা কোনো কিছুতে নড়াচড়া করবে। যেমন হচ্ছে মাস ফ্লো প্যারামিটার বা হচ্ছে কেমিক্যাল মাইক্রো রিয়েক্টর, যেমন হচ্ছে যে এখানে থার্মোপাইলস, বলোমিটার, বলোমিটার এখানে, যেমন এটা হচ্ছে মেমব্রেন ডিভাইস। যেখানে দেখা যাচ্ছে যে এখানে একটা বুঝতে পারছো একটা ব্রিজ করা আছে, এটা হচ্ছে ফ্লো সেন্সর হিসেবে কাজ করে। ফ্লো, লিকুইড ফ্লো, কতটুকু ফ্লো হচ্ছে মেজার করার জন্য। এখান থেকে যদি লিকুইড ফ্লো যায়, তাহলে এটা লিকুইডের ভারে এটা বাঁকা হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। বাঁকা হলে ধরে নিতে পারি আমরা আমরা চিন্তা করতে পারি যে এটা রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। রেজিস্টিভিটি চেঞ্জ হলে কারেন্ট প্রবাহ চেঞ্জ হবে। কারেন্ট প্রবাহ চেঞ্জ হলে ওই কারেন্ট প্রবাহ চেঞ্জটা ধরে আমরা সেন্স করতে পারবো কি পরিমাণে লিকুইড এর ভিতর দিয়ে পাস হয়ে চলে গেল। এটা একটা ফ্লো সেন্সর, এটা একটা মেকানিজম। রেজোনেটিং ব্রিজ আবার মানে ইচ চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল, এটা চ্যানেল ইচ মানে হচ্ছে খোদাই করা, ইচিং মানে হচ্ছে খোদাই করা। এই চ্যানেলের উপর ব্রিজটা আছে, এই ব্রিজটাই হচ্ছে যে তার হচ্ছে যে অ্যাক্টিভ সার্কিট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে সেন্স করার জন্য ব্যবহার হয়। তো এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে যে স্ট্যাক, স্ট্যাক, স্ট্যাক ডিভাইস। স্ট্যাক ডিভাইস কখনো আমাদেরকে রেজোনেটর যদি বানাতে হয়, মাইক্রো রেজোনেটর, মাইক্রো পাম্প, তখন আমরা একটা একটা ওয়েফার দিয়ে বানাতে পারি না। তার কারণ ওয়েফার হচ্ছে যে তোমার হচ্ছে 700 মাইক্রোমিটার থিকনেস, 700 মাইক্রোমিটার থিকনেস দিয়ে বানানো সম্ভব না। তখন যদি আমাদেরকে কোনো মাইক্রো পাম্প বা মাইক্রো হিটার বা মাইক্রো রেজোনেটর বানাতে হয়, তখন আমাদেরকে একাধিক ওয়েফার একসাথে অ্যাটাচ করতে হয়। একটা করে বানাতে হয়, বানায় অ্যাটাচ করে আরেকটা করে বানাতে হয়। যদি এগুলো খুবই মাইক্রো, খুবই দেখতে এটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটা আসলে এত সহজ না। তার কারণ হচ্ছে এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এই স্কেলটা, এই যে মাপ একটা স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেলটা হচ্ছে 1 মিলিমিটার, মানে একটা কলমের কালির দাগের সমান। 1 মিলিমিটার, এই 1 মিলিমিটার, এটা হচ্ছে হচ্ছে স্কেল। এতটা জুম করা হয়েছে, জুম করে এটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে আহ দেখা হচ্ছে এই ডিভাইসটার স্ট্রাকচারটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা হচ্ছে। তাহলে এখানে এখানে অ্যাকর্ডিং টু এখানে যে পিকচারটা নিয়েছে, এখানে পিকচারটা এখানে বলতেছে এখানে 6টা ওয়েফার দিয়ে এটা বানানো হয়েছে। 6টা ওয়েফার বন্ডেড করে একসাথে বন্ড করে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে স্ট্যাক ডিভাইস। এটা দিয়ে আমরা কি কি করতে পারি, পাম্প বানাতে পারি, রেজোনেটর বানাতে পারি, আমরা যে মাইক্রো ওয়েভে পড়েছিলাম রেজোনেটর ক্যাভিটি বানাতে পারি। সেই ক্যাভিটি গুলো এরকম, এইটাকে বলা হয় স্ট্যাক ডিভাইস, মানে স্ট্যাকিং করে যেটা বানানো হয়। ঠিক আছে, এইগুলো ডিভাইস গুলো মস ট্রানজিস্টর, এগুলো তো তোমরা জানো। এই চ্যাপ্টারটা এখানে শেষ। ক্লিনিং রুম গতকালকে আমরা বলেছি। এবং এই হচ্ছে ওয়েফার, এখানে একটা ওয়েফার, এটা ওয়েফারের নেচার প্যাটার্নটা হচ্ছে এরকম। ওয়েফার দেখার পরে এটা পুরোটাই গোল না, এখানে একটা কাটা লেভেল আছে, একটা ফ্ল্যাট লেভেল। এই ফ্ল্যাট লেভেলটা দিয়ে ওরিয়েন্টেশন, ওয়েফারের ওরিয়েন্টেশন আমাদেরকে খেয়াল করতে হবে। ওরিয়েন্টেশনটা কেমন,
ওরিয়েন্টেশনটা আমরা পরে একটু বিস্তারিত বলবো। ওরিয়েন্টেশনটা হচ্ছে এই পাশে কাট করলে একরকম প্রপার্টিস পাওয়া যাবে, এই পাশে কাট করলে একরকম প্রপার্টিস পাওয়া যাবে। আবার হচ্ছে যে আবার কাটার ডিরেকশনটা যদি আমরা চেঞ্জ করে দিই, কাটার ডিরেকশনটা যদি আমরা এদিক দিয়ে করে দিই, তাহলে আরেক রকম প্রপার্টিস পাওয়া যাবে। কাটার ডিরেকশনটা মানে এই যে ডিরেকশন চেঞ্জ, এই ডিরেকশনাল চেঞ্জের জন্য প্রপার্টিস চেঞ্জ হয়ে যাবে এক একটা, মানে স্লাইজিং এ। এটাকে এই কার্টনটাকে বলা হয় এই যে লাল যে কার্টন বর্তমানে যে ফিচারে আছে, এটাকে বলা হয় 100 প্যানেলে কার্টন। এটাকে 100 ওরিয়েন্টেশন, 100 ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন সম্পর্কে আমরা জানবো ওয়েফারে, সিলিকন ওয়েফার যখন করবো। এবং হচ্ছে যে এটা 100 প্লেনে কাটন, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এটার জন্য কোনো সেন্সর ডিজাইন, মানে সরি, এমনি যদি আমাদের কোনো স্ট্যাক টাইপ ডিভাইস বা হচ্ছে ফিল্ম ডিভাইস বা হচ্ছে যে মেমব্রেন টাইপের ডিভাইস যদি বানাতে হয়, তখন আমাদেরকে এই প্লেনে কাটলে কোনো সমস্যা নেই। কিন্তু কখনো যদি আমাদেরকে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের সেন্সর বানাতে হয়, বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর যদি বানাতে হয়, সাপোজ ধরো যে হচ্ছে যে এই যে প্রথম ডিভাইসটা যদি আমরা বলি, এই যে সারফেস ডিভাইস, সারফেস ডিভাইস না, এইরকম ডিভাইস গুলো যখন আমরা বানাবো, তখন আমাদেরকে অন্য প্যাটার্নে কাটতে হবে, অন্য প্যাটার্নে। সেটা প্যাটার্ন সেটা সেটা হতে পারে তোমার হচ্ছে যে কোনাকুনি কাটন, সেটার জন্য ডিরেকশন আলাদা। আমি এই মুহূর্তে ভুলে গেছি ওরিয়েন্টেশনটা। এইটা এই 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 এইরকম ভাবে কাটলে এটাকে সম্ভবত 100 প্ল্যানে কাটানো, মানে কাটিং বলা হয়। 101 প্ল্যান কাটানো, আমি বলে গেছি কিন্তু আমাকে একটু, কারণ আমি অনেকদিন আগে আমি এটা রিসার্চে কাজ করেছি। এখন তো সেই মনে করো তাও কতদিন হলো, 8 বছর হয়ে গেল। হ্যাঁ, আর ওই লাইনে তো এখন আর নাই, মাইক্রো ফ্যাব্রিকেশন তো টিচারই নেই এখন, ওখানে আমাদের দেশের ফ্যাসিলিটি নেই। আচ্ছা, তাহলে পিজো রেজিস্টিভ সেন্সর যদি বানাতে হয়, তাহলে এখানে হ্যাঁ ওইটাতে গেলাম না, এটা হ্যাঁ এইখানকার ভিতরে এটাকে ওয়েফার ডিরেকশন প্যানেল, প্যাড ফ্ল্যাট সাইজ বলে প্যানেল বলা হয় এটাকে। ওয়েফার ডিরেকশন, একটা ওয়েফার গোল হওয়ার পরে এরকম এই অংশটা কাটা থাকবে, এটাকে দেখেই আমাদেরকে চিহ্নটা বুঝতে হবে। তারপর ওয়েফারটাকে এইভাবে কাটা হয়। এটা মনে করো যে 2x2 সেন্টিমিটার, 2x2 সেন্টিমিটার। তার মধ্যে এই মাঝখানের যে ডিভাইস গুলো এগুলো কাজে লাগে, বাকিগুলো কাজে লাগে না। এখানে একটা জিনিস দেখে রাখো, এটা পরবর্তীতে আবার এই শব্দটা রাখবে, অ্যালাইনমেন্ট মাস্ক, অ্যালাইনমেন্ট মার্ক এন্ড লিথোগ্রাফি। এরকম অ্যালাইনমেন্ট মার্ক দিতে হয়, অ্যালাইনমেন্ট মার্ক, এই যে এই পাশে অ্যালাইনমেন্ট মার্ক, এই পাশে অ্যালাইনমেন্ট মার্ক। এটা চিহ্নটা দেখে রাখো, পরে আমাদের এটা কাজে দিবে। হ্যাঁ, আপাতত দেখে রাখো। এখন অ্যালাইনমেন্ট কি জন্য করা হয়, লিথোগ্রাফি করার সময় এই চিহ্ন দেখে আমাদেরকে সেট করতে হবে। এই যে এখানে তোমাদেরকে আমরা যে বলি না স্ট্যাক, এই চিহ্ন দেখে দেখে মিলে গেলে স্ট্যাকটা মিলে যাবে। এই যে মনে করো এটা যদি ফ্যাব্রিকেট করতে হয়, এইখানে একটা এইখানকার একটা ওয়েফার আছে, এখানকার একটা ওয়েফার আছে। দুইটা ওয়েফারকে মিলাইতে গেলে এই জায়গাটা যেন মিলে যায়, এই জায়গাটা এটা মিলে, এই জায়গাটা এটা মিলে, কোনোটা যেন মিসম্যাচ না হয়ে যায়। এখান থেকে চ্যানেল, এখান থেকে এখানে চ্যানেল, কোনোটার সাথে কোনোটা মিস ম্যাচ হবে। তাহলে এই যে সূক্ষ্ম কাজগুলো করতে হবে, তাহলে কেমন মার্কিং থাকতে হবে না, যে মার্কিং এর সাথে মার্কিং মিলে গেলে বাকিগুলো অটোমেটিক মিলে যাবে। সেটাই হচ্ছে অ্যালাইনমেন্ট মার্ক, অ্যালাইনমেন্ট মার্ক ফর লিথোগ্রাফি। এরকম অ্যালাইনমেন্ট মার্ক ফর লিথোগ্রাফি অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এটা গেল এই। এরপরে হচ্ছে আমাদের মাইক্রো ফ্যাব্রিকেশন, এই যে সূক্ষ্ম আমরা যে হিসাব নিকাশ গুলো করলাম, আহ তৈরি করলাম, তাহলে এগুলাকে আমাদের কি করতে হবে, এগুলো প্রপার্টিস গুলোকে দেখতে হবে। প্রপার্টিস গুলোকে দেখা খুব জরুরি। প্রপার্টিস যদি না দেখতে পারি, যেহেতু আমরা অ্যাটমিক লেভেলে এটা কাজ করে, অ্যাটমিক লেভেলে, মাইক্রো লেভেলে, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা, যেটা এখনো বই এখানে নাই, আসেনি, ক্লাসের এলিমেন্ট হিসেবে আলোচনা হচ্ছে। মাইক্রো লেভেলে এবং ম্যাক্রো লেভেলে কাজ করতে গেলে যেটা অসুবিধা হয়, সেটা হচ্ছে মাইক্রো লেভেলে তোমার হচ্ছে ক্লাসিক্যাল ফোর্স, নিউটনিয়ান ক্লাসিক্যাল ফোর্স তো না, নিউটনিয়ান ফোর্স কাজ করে না মাইক্রো লেভেলে। নিউটনিয়ান ফোর্স কাজ করে না। নিউটনিয়ান ফোর্স কোনটা? নিউটনিয়ান ফোর্স কাজ করে ম্যাক্রো লেভেলে। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তোমরা লাইনে? হ্যালো? জি স্যার, আছি। মাইক্রো লেভেলে এবং আছে ম্যাক্রো স্যার। মাইক্রো লেভেলে এবং ম্যাক্রো লেভেলে কাজ করার ভিতর সমস্যাটা কোথায়? মাইক্রো লেভেলে
হচ্ছে নিউটনিয়ান ফোর্স কাজ করে না, মাইক্রো লেভেলে কাজ করে যে আমাদের যে মৌলিক যে ফোর্স গুলো আছে, মৌলিক বল, মৌলিক প্রপার্টিস, ফিজিক্সের মৌলিক প্যারামিটার প্রপার্টিস হচ্ছে চারটা। একটা হচ্ছে কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, মাস, এরকম ওয়েট কিন্তু না, এরকম ভাবে কিছু আছে। তারপর হচ্ছে সারফেস টেনশন। এই যে ফোর্স গুলো মাইক্রো লেভেলে, এই ফোর্স গুলো হয় ডমিনেন্ট, এই ফোর্স গুলো হয় ডমিনেন্ট। আমি একটা উদাহরণ প্রায় বলি, উদাহরণ দিয়ে মাইক্রো থেকে ম্যাক্রো, মাইক্রো থেকে ম্যাক্রো লেভেল কখন আসে। আমরা সুইয়ের মাথায়, একটা সুজের মাথায় যদি এক ফোঁটা পানি লেগে থাকে, যতক্ষণ পর্যন্ত লেগে আছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা মাইক্রো লেভেলে আছে, ততক্ষণ পর্যন্ত মাইক্রো লেভেলে আছে। আসলে ওটা হচ্ছে একটা সুজের পানিতে, সুজের পরিমাণ আমি জানি না, তবে এরকম একটা ইয়ে পেয়েছিলাম যে একটা সুজের পানিতে 600 মাইক্রোলিটার পানি লেগে থাকে। 600 মাইক্রোলিটারের পানির উপরে বেশি হয়ে গেলে ওই পানির ফোঁটাটা সূর্যে লেগে থাকবে না, সূর্যের মাথা থেকে পড়ে যাবে। সূর্যের মাথা থেকে যখনই পড়ে যাবে তখনই সেখানে নিউটনিয়ান ফোর্স ডমিনেন্ট, মানে তখন অভিকর্ষ বল, তারপর হচ্ছে গ্রাভিটি, তারপর হচ্ছে মহাকর্ষ বল, এই বলগুলোর অ্যাক্টিভিটি ডমিনেন্ট। কথাটা কি বোঝাতে পারলাম? কথাটা কি বোঝা গেছে? কিছুই লোকজন নাই। জি স্যার, জি স্যার, হ্যাঁ, বুঝতেছি স্যার। জি সূর্যের স্যার, জি মাথায় স্যার। পর্যন্ত পানি লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত নিউটনিয়ান ফোর্স কাজ করে না। নিউটনিয়ান ফোর্স তখন কাজ করে অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, মানে হচ্ছে যে পানির সাথে পানির যে সম্পর্ক, পানির সাথে সূর্যের যে সম্পর্ক, পানির সাথে গ্লাসের যে সম্পর্ক, গ্লাসের গায়ে যতক্ষণ পর্যন্ত পানি লেগে আছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মাইক্রো, মানে প্রপার্টিসের মৌলিক মানে ফোর্স গুলো কাজ করতেছে। আর যখনই ওটার গায়ে থেকে সরে আসবে তখনই সেখানে নিউটনিয়ান ফোর্স কাজ করবে। বুঝা গেছে? তখন হচ্ছে যে আমরা যে ক্লাসিক্যাল ফিজিক্স আমরা যেগুলোতে ক্যালকুলেশন করি, নিউটন বল, নিউটন গ্যালিলিও ফোর্স, অমুক ফোর্স তমুক ফোর্স, যেগুলো যে কাজ করি তখন সেগুলো কাজ করবে। তার আগে কাজ করবে কি ওই সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফোর্স গুলো, ওইগুলো ফোর্সকে নিয়ে আলোচনা করতে হবে। তাইলে ওই বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট, ওই বিষয়গুলো ডোমিনেন্সি কেমন সেটা, সেটাকে মেজার করতে হবে। সেগুলো কিসের উপর নির্ভর করে? প্রপার্টিজের উপর। সেগুলো মেজারমেন্ট করার জন্য সেই ইকুইপমেন্ট গুলো আলাদা, ইকুইপমেন্ট গুলো নর্মাল ইকুইপমেন্ট না, বেশিরভাগই মাইক্রোস্কোপি। কি আছে এটাকে বলা হয় মাইক্রো মেট্রোলজি এন্ড ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন। এখানে অনেকগুলো আমরা সেগুলো খালি চোখে দেখতে পারি না, তাইলে আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। খালি চোখে কেন দেখতে পারি না? গতকালকে আমি বলেছিলাম, খালি চোখে আমরা সেই জিনিসগুলোকেই দেখতে পাই যেই জিনিসগুলো আমাদের যে ভিজিবল ওয়েভলেন্থ আছে, ওয়েভলেন্থের দৈর্ঘ্যের চাইতে যে জিনিসগুলো বড় আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো। ওয়েভ লেন্থের চাইতে যে জিনিসগুলো ছোট সেই জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না। তখন আমাদের কি লাগবে? মাইক্রোস্কোপ। কোন মাইক্রোস্কোপ? ইলেকট্রন মাইক্রোস্কোপ। এরকম এরকম আবার যদি এমন হয় যে আহ, তোমার হচ্ছে লাইট দিয়ে যে শুধুমাত্র একটা মাইক্রোস্কোপ আছে না, খালি চোখে দেখা বলতে এটা বোঝাচ্ছি না যে আহ, খালি চোখ মানে নেকেড, নেকেটাই যেটা সেটা না, আমি বলছি মাইক্রোস্কোপেই দেখতেছি, ওইটাও খালি চোখে দেখা বলা না। যে মাইক্রোস্কোপে খালি চোখে মানে নর্মাল যে মাইক্রোস্কোপ গুলো তোমরা যে এই কোষ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র গুলো দেখো, এটা। কিন্তু যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করো, মানে ইলেকট্রিসিটি দিয়ে যে মাইক্রোস্কোপ, আলো ফেল, আলো না শুধু ইলেকট্রন ব্যবহার করে, আলো কোনো দরকার নেই, হ্যাঁ, ইলেকট্রন ব্যবহার করে যে যে মাইক্রোস্কোপ, সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। সেগুলোর কথা আমি বলতেছি, সেটা হচ্ছে সেটার ওয়েভলেন্থ হচ্ছে সেই ডিভাইসটার ওয়েভলেন্থ, মানে সরি, সেই অবজেক্টটার যেটাকে আমরা মানে ক্রিয়া করতেছি, অবজার্ভ করতে যাচ্ছি, অবজার্ভ সাবস্ট্যান্স হচ্ছে ভিজিবল ওয়েভলেন্থ থেকে ছোট। ভিজিবল ওয়েভলেন্থ ছোট হলে সেটা ওই লাইট পেলেই শুধু দেখা যাবে না, ওটাকে ওটাকে দেখতে গেলে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। তাহলে এরকম মাইক্রোস্কোপে যদি আমরা ধরি যে আমরা এবার একটু চলে গেলাম যে আমাদের মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপ হলে দেখা যায়, এরকম কিছু মাইক্রোস্কোপ আছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আলো ফেলে যদি আমাদেরকে হাইট দেখতে হয় কোনো ডিভাইসে, সেটা ডার্ক ফিল্ড বলে। ইনফোকাল মাইক্রোস্কোপ, আমরা যে বিশ্ববিদ্যালয়ে বা কলেজ, স্কুল কলেজে মাইক্রোস্কোপ গুলো ব্যবহার করি বায়োলজিক্যাল ল্যাবে, সেগুলো হচ্ছে কনফোকাল মাইক্রোস্কোপ, মানে একটা ফোকাস করতে হয়। এমনি নর্মাল আলোতে কোনো ইলেকট্রিক আলো লাগে না, নর্মাল আলোতে আলো ফেলে আমরা ফোকাস করে আমরা যে মাইক্রোস্কোপ দেখি সেটাকে বলা হয় কনফোকাল মাইক্রোস্কোপ।
আর এই যে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ, এটা যদি আরেকটু যদি অর্গানিক রেসিডিউ দেখতে চাই কোনো ওয়েফারের ভিতরে, ওয়েফারের ভিতরে যদি কোনো সারফেসের ভিতরে কোনো কিছু আছে কিনা, ওর চাইতে যদি আরো ছোট জিনিস দেখতে চাই, তাহলে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ দেখতে হবে। এরপরে যদি আরো ছোটতে চলে যাই, যেটা হচ্ছে এই নর্মাল মাইক্রোস্কোপেও দেখা যায় না, তখন আমাদেরকে লাগবে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা হচ্ছে যে রেজলিউশন হচ্ছে 5 ন্যানোমিটার পর্যন্ত রেজলিউশন এটা দেখাবে। মানে 5 ন্যানোমিটার পর্যন্ত এটা দেখানো সম্ভব। এই যে ছবিগুলো তোমরা দেখতেছো, এই ছবিগুলো হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, মানে স্ক্যানিং মাইক্রোস্কোপে দেখানো এটা। হুম, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এর সাথে যদি আরো ছোটতে চলে যাও, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ আমার এইটা পর্যন্ত ব্যবহার করার অভিজ্ঞতা আছে। এরপরে যদি আরো ছোটতে যাও, সেটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা রেজলিউশন আরো মানে আরো নিচে যায়, অ্যাটমিক লেভেলে চলে যাবে। অ্যাটমিক লেভেল, অ্যাটমিক অ্যাটম তো এর চাইতে 5 ন্যানোর চাইতে ছোট। অ্যাটমিক লেভেলে চলে গেলে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এগুলো এক একটা দাম কোটি টাকার উপরে। এগুলা আমাদের দেশে নাই। আমাদের দেশে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে কয়েকটা, হয়তো মানে বড় বড় কয়েকটা রিসার্চ সেন্টারে, এবং এটা তো নাই। হ্যাঁ, তারপর নামটা জেনে রাখো, যেমন ইলেকট্রন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা হচ্ছে যে এই যে হাই রেজলিউশন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা হচ্ছে ক্রিস্টালাইন নেচার দেখা যায়। গত ক্লাসে আমি বলেছিলাম না যে সিঙ্গেল ক্রিস্টাল, পলিক্রিস্টাল, তারপর হচ্ছে অ্যামরফাস, সেইগুলোকে ক্রিস্টালাইন নেচারে দেখা যায়। এইভাবে দেখতে হয়। এই যে আমি বললাম না সিলিকন সাবস্ট্রেট 100 ফরম্যাটে কেটেছে, এটা 100 ফরম্যাটে এরকম দেখা যাচ্ছে। এবং এখানে দেখো এই যে স্কেলিং, এই যে স্কেলিং করে দিয়েছে, এইটুক দাগ হচ্ছে 50 আংস্ট্রম। এই দাগটা হচ্ছে 50 আংস্ট্রম, এতটা মিনিমাম মানে নিচে জুম করতে হয়েছে। হুম, তো এই তারপর হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ, যেটা হচ্ছে যে সারফেসের কন্ডিশন, অ্যাটমিক রেজলিউশন দেখার জন্য রেজলিউশন রিসার্চ। এটাও ওই মনে হচ্ছে একটা আপডেট ভার্সন টানেলিং মাইক্রোস্কোপ, যেখানে হচ্ছে যে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের মতোই কাজ করে, যেটা সারফেসের অবস্থা, সারফেসের যে সারফেস অবস্থা দেখার জন্য এটা ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট না, তারপর নামটা জেনে রাখো। আমি আজকে তোমাদের একটা কাজ দিব, কিন্তু অ্যাসাইনমেন্ট দিব। আমি আগে বলে নি, ক্লাসটা শেষ করি। হুম, তারপরে এটা তো আমরা গেলাম হচ্ছে যে তোমার অ্যাটমিক লেভেলে দেখার জন্য মাইক্রোস্কোপ দিয়ে। মাইক্রোস্কোপের বাইরে আমাদেরকে ফিজিক্যাল এবং কেমিক্যাল অ্যানালাইসিস অনেক সময় করতে হয়। ফিজিক্যাল এবং অ্যানালাইসিস, যেটা হচ্ছে এক্সআরডি, তোমরা নাম শুনে থাকতে পারো। এক্সআরডি, এক্স রে ডিফ্রাকশন। এক্স রে ডিফ্রাকশন আমাদের একটার দাম কোটি টাকার উপরে, 6 কোটি 5 কোটি টাকার দাম। আমাদের দেশেও এটা খুব কম আছে, কিন্তু এটা খুবই অনেক বেশি, এবং আমাদের হাতিদানেশে নাই এখনো। এক্সআরডি, একটা এক্সআরডি একটা ভাঙাচোরা ছিল, ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর নাই। হুম, এটা আমরা ঠিক করছি কিনা জানি না, রিসেন্টলি আর আপডেট দেওয়া হয়নি আর কি। এক্সআরডি এরকম বাংলাদেশে কয়েকটা আছে, তার মধ্যে হাতিদানের একটা ছিল মনে হয় আমার জানা মতে। এক্সআরডি তে কি করা হয়? এক্সআরডি তে হচ্ছে ক্রিস্টাল ওরিয়েন্টেশন, টেক্সচার এবং গ্রাফাইট, গ্রেইন সাইজ, এগুলাকে দেখা যায়। ক্রিস্টাল ওরিয়েন্টেশন কিভাবে আছে, টেক্সচার, এটা এটা তো আমার মাইক্রো মাইক্রো ফ্যাব্রিকেশন নেচারে বলছি মেটালের ক্ষেত্রে। এক্সআরডি দিয়ে তোমার হচ্ছে বায়োলজি, এক্সআরডি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যারা হচ্ছে যে বায়োকেমিস্ট্রি এই লেভেলে কাজ করে, যারা জেনেটিক্স লেভেলে কাজ করে, তাদের এটা সবারই দরকার এই মেশিনটা। এই জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটিতে সেন্ট্রাল লেভেল থাকে বেশিরভাগ। আমার জানা নেই আর কয়টা আছে, বাংলাদেশে হয়তো 5-6টা থাকতেও পারে। অনেক রিসার্চ সেন্টারে এটা নেই, বড় বড় রিসার্চ সেন্টার অনেক, এটা হয়তো সায়েন্স লেভেল এরকম থাকতেও পারে। আহ, তবে অনেক জায়গায় নাই আর কি, আমি জানি। যেমন হচ্ছে তোমার হচ্ছে যে অ্যাটমিক এনার্জি কমিশনও নেই। হ্যাঁ, এটা সাভারে আমি লাস্ট যখন 19 সালে গেছিলাম, তখন এক্সআরডি ওখানে আমি দেখিনি বা ছিল না, জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছে নাই আমাদের। তো এরকম হচ্ছে বিষয়। তো এক্সআরডি, এই এক্সআরডি তোমাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট লিখে নাও। এই এক্সআরডির প্রিন্সিপাল, এক্সআরডির এই গ্রাফ কিভাবে বোঝায়, এই গ্রাফকে কিভাবে রিডিং করতে হয়, এটা এখানে নাই, কিন্তু এটা তোমরা অনলাইন ঘেটে এবং কি করে করবে। তোমরা এক্সআরডি কিভাবে কাজ করে, এক্স রেটা কিভাবে কাজ করে, এক্স এর প্রিন্সিপালটা কিভাবে কাজ করে, এবং এই গ্রাফের রিডিংটা দেখে কিভাবে আমরা বুঝবো ক্রিস্টালাইন না নন ক্রিস্টালাইন, বা ক্রিস্টালের অবস্থাটা কি।
ঠিক আছে, গ্রাফ এক্সপ্লেনেশন। এটা তোমাদের একটা হিন্টস দেই, গ্রাফের পিক যত ব্রডার হবে ক্রিস্টাল তত ইনভার্সলি প্রপোর্শনাল, ক্রিস্টাল সাইজ তত কম হবে। হ্যাঁ, এটা হিন্টস দিলাম তোমাদেরকে। শুনেছো? সবাই শুনেছো? অ্যাসাইনমেন্ট শুনেছো? জি স্যার। আচ্ছা, এক্সআরডির ওয়ার্কিং প্রিন্সিপাল আরেকটা কি বললেন স্যার? ওয়ার্কিং প্রিন্সিপাল আর হচ্ছে যে আউটপুট যে গ্রাফটা থাকবে, এই গ্রাফটাকে এই রিডিং থেকে কিভাবে বোঝা যায়, গ্রাফ দেখে রিডিং কে কিভাবে বোঝা যায়। এক্সআরডি অনেকগুলো গ্রাফ আছে, হ্যাঁ, ডিলিট করে দিয়েছি। এক্সআরডি এক্সআরডি থেকে যে একটা গ্রাফ তুমি পাবা, এই গ্রাফটা থেকে কি বুঝতেছো? বুঝতে পারছো? জি স্যার। কিভাবে কি বোঝা জি যাচ্ছে? স্যার হ্যাঁ, এটার আউটপুটটা এক্সআরডি। আচ্ছা, এক্সআরডি গেল। তারপর হচ্ছে যে টোটাল রিফ্লেকশন এক্স রে ফ্লুরোসেন্স, এটাও তোমার হচ্ছে যে মাইলুডলি এক্সআরডি চাইতেও, এক্সআরডি তো আছে, এর চাইতে যদি আরো প্রিন্সিপালটা যদি আরো ভালোভাবে দেখতে চাও অ্যাটমিক লেভেলে, অ্যাটমিক আইডেন্টিফিকেশন, এটাতে যেমন ক্রিস্টাল স্ট্রাকচারটা বুঝতে পারো, টেক্সচার বুঝতে পারো, টেক্সচার মানে ফাটা ফুটা আছে কিনা, গ্রেন সাইজ আছে কিনা, সেগুলো দেখতে বোঝার, সেটার জন্য এক্সআরডি তে বললাম। কিন্তু এখন যদি অ্যাটম আমাদেরকে বোঝার দরকার আছে, যে অ্যাটম একটা সারফেসের ভিতরে কয় ধরনের অ্যাটম আছে, কয় ধরনের অ্যাটম মানে ইম্পিউরিটি আছে কিনা, ইম্পিউরিটি, সেটার জন্য আমাদেরকে টোটাল রিফ্লেকশন এক্স রে ফ্লুরোসেন্স লাগবে। সেটা হচ্ছে অ্যাটম আইডেন্টিফিকেশন, যে ডোপিং করা হয়েছে, ডোপিং করা হয়েছে কোন মেটাল দিয়ে কি দিয়ে, সেটাকে যদি সেটা কতটুকু ঘনত্ব আছে, কতটুকু ইন্টেন্সিটি আছে, সেটা বোঝার জন্য আমাদেরকে টোটাল রিফ্লেকশন এক্স রে ফ্লুরোসেন্স সেই মেশিন ব্যবহার করতে হবে, সেই মেশিন সম্পর্কে। ঠিক আছে, তারপর সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোমিটার, স্পেকট্রোস্কোপি, ওটাকে প্রসেসটাকে বলে কপি, আর এটাকে বলে মেট্রি পদ্ধতিটা। তাহলে এখানে স্পেকট্রোমেট্রি এখানে সেকেন্ডারি আয়ন, এটা দিয়ে বোঝা যায় যে একটা সারফেসের তোমার হচ্ছে এটা সারফেস সেন্সিটিভ অবশ্যই। এটা দিয়ে যদি আমরা ডপিং করি, আমরা ডপিং করার সময় ডপিংটা কত ডেপথে ডপিং হলো সেটাকে মেজার করার জন্য আমাদেরকে সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোমেট্রি দিয়ে করতে পারে। এটা সারফেসের ডেপথে ঢুকে তোমার অ্যানালাইসিস করতে পারে সারফেসটা নরম নাকি নষ্ট হয়ে যাচ্ছে না কতটুকু অ্যাটম, সেই মেজার দিয়ে আমরা মানে এই মেজারমেন্টটা কিভাবে হয়, এটা একটা অ্যাটম বম্বার্ডমেন্ট হয়, সেকেন্ডারি অ্যাটম ডিটাচড, মানে ওর ভিতরে বম্বার্ডমেন্ট হয় যখন সারফেসে, যে সারফেসটাকে আমরা মেজার করব, কি মেজার করব, সারফেসের ডেপথ, সারফেসের সফটনেস বা হার্ডনেস, যদি এভাবে বলি যে ইরোশন আছে, ক্ষয় আছে, তাহলে হার্ডনেস শব্দটা বলতে পারি। আসলে উদ্দেশ্য ওইটা না, হার্ডনেস আর সফটনেস দেখা, উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে ডপিং করব, এই ডপিংটা কত সময় ধরে কত ডেপথে ঢুকবে। এই যেখানে দেখতে পাচ্ছ ডেপথ এবং কনসেন্ট্রেশন, এখানে যেমন কনসেন্ট্রেশন আছে জিরো ডেপথে কনসেন্ট্রেশন হচ্ছে হাই, এবং হচ্ছে যখন ডেপথ যত বেশি হচ্ছে কনসেন্ট্রেশনটা তোমার 10⁻17 আসছে, আর জিরো ডেপথে এটা 10⁻22 তে আছে। এই যে কনসেন্ট্রেশন, এখানে ডেপথ দেখা যায়, মানে একটা একটা ম্যাটেরিয়াল দেখতে গেলে পেয়ারা ভাড়া দিলে পেয়ারা মুখ আটা পেয়ারা কোথায় সাউন্ডটা বন্ধ করে দাও। আচ্ছা, হ্যাঁ, তাইলে হচ্ছে যে এখানে হচ্ছে সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোমেট্রি দিয়ে দেখতে হবে। তারপরে এখানে হচ্ছে যে অগার ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, সেটাও হচ্ছে যে একই রকম, ওই তোমার হচ্ছে এটা একটু জটিল প্রসেসটা জটিল, সেটা কেমন করে, আহ, যদি আমরা ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন করার সময় আমরা একটা ম্যাটেরিয়ালের কি পরিমাণে, এটা কিভাবে বোঝাই, এটা একটা ইনার ইলেকট্রনকে আউট করে দেওয়া হয়, ইনার ইলেকট্রনটা যখন ফিল করবে, আউটার ইলেকট্রন থেকে যখন ইনার সার্কেলে চলে আসবে, ইনার কি বলে, এটাকে কি বলে, ইনার বন্ড, মানে নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, তখন আউটার ইলেকট্রনটা কি করবে, আউটার ইলেকট্রনটা হিট হিট ইমিট করবে। এই হিট দেখি আমাদের হচ্ছে যে তার বন্ডিং যে ফোর্স, অ্যাক্সেস অ্যাক্সেস এনার্জি ট্রানজিশন করবে, যদি আউটার থেকে যখন ইনার সেলে চলে আসবে, ওটাকে সেল বলে না, ইনার সেলে চলে আসবে, তখন হচ্ছে যে এনার্জি ইমিশন করবে। তাহলে ইলেকট্রনগুলোর সাথে ইলেকট্রনের যে বন্ডিং ফোর্স, সেই বন্ডিং ফোর্স ওই এনার্জি দেখে আমরা এস্টিমেট করতে পারবো, এস্টিমেট না, সেটা ডিটারমাইন করতে পারবো অগার ইলেকট্রন স্পেকট্রোমেট্রি দিয়ে। হুম, তারপর এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, এক্স রে ইলেকট্রন ফটো স্পেকট্রোস্কোপি দরকার নাই,
তোমার হচ্ছে রাদারফোর্ড রাদারফোর্ড ব্যাক স্ক্যাটারিং স্পেকট্রোস্কোপি। এটা হচ্ছে যে তোমার হচ্ছে এটাও তোমার হচ্ছে সারফেস দেখার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, ইএফএম কোথায় গেল? ইএফএম কিছুই তো এটা। হ্যাঁ, এটাও সারফেস কন্ডিশন। এটাও মানে হিলিয়াম আয়ন পেনিট্রেট করে দেখা হয় যে সারফেসের ভিতরে তোমার হচ্ছে যে ইলাস্টিসিটি, তারপর হচ্ছে বাউন্সিং একটা সারফেসের কি অবস্থা আছে, একটা সারফেসের কত ডেপথে আমরা হচ্ছে জবিং করতে পারবো সেগুলা। মানে একই জিনিস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মেজারমেন্ট পদ্ধতি এসেছে। হ্যাঁ, বিভিন্ন পদ্ধতি দিয়ে আমরা সেগুলো করতে পারি। এখন যার কাছে যেটা দরকার, যার কাছে যেটা আছে সে সেটা দিয়ে মেজার করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় এইখানে। ওইটা কোথায় গেল? বোর্ডের টার্মটা এএফএম, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ। এই যে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, এটা খুবই বেশি ব্যবহার হয়, অনেক বেশি, প্রায় রিসার্চ ল্যাবে থাকে। একটা বড় সড়ো মোটামুটি মাঝারি টাইপের রিসার্চ ল্যাবে থাকে অ্যাটমিক ফোর্স, খুবই দরকার হয়। অ্যাটমিক ফোর্স হচ্ছে একটা অ্যাটমিক ফোর্স সারফেস প্রোফাইলার। একটা সারফেস প্রোফাইল থাকে, একটা কলম থাকে, একটা কলম দিয়ে সারফেসের বেন্ডিং। একটা একটা গ্লাস একটা গ্লাস গ্লাস আমরা দেখে মনে হয় যে গ্লাসটা হচ্ছে খুব সারফেস, স্মুথ সারফেস, কিন্তু যদি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপে নিয়ে যাওয়া হয় দেখা যাবে যে সারফেসটা অ্যাব্রু থ্যাব্রু মানে হয়ে আছে, খুব মানে আহ, ভালো না আর কি, ব্যান্ড হয়ে আছে, মাইক্রো ব্যান্ডিং আছে। এরকম কোনো সারফেসের যদি মানে যে কোনো কারণে হিটিং হওয়ার জন্য, ঠান্ডা গরম হওয়ার জন্য যদি ব্যান্ড হয়ে যায়, বাঁকা হয়ে যায় বা ফুলে ফাঁপে যায়, এগুলাকে মেজার করার জন্য আমাদেরকে দরকার হচ্ছে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি। এই অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি এবং এক্সআরডি এবং হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, ভালো করে শোনো, ভালো করে শোনো, অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ক্লাস শেষ। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, এক্সআরডি এক্সআরডি এই তিনটার প্রিন্সিপাল এবং হচ্ছে আউটপুট আউটপুট এক্সপ্লেনেশন, আউটপুটটা কিভাবে, ওয়ার্কিং প্রিন্সিপাল তো থাকবেই, সেটা কিভাবে কাজ করে এবং আউটপুটটাকে কিভাবে মানে দেখা হয় সেটা নিয়ে অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। রেসপন্স করো, রেসপন্স করো। আর জি স্যার। এছাড়া জি স্যার। এছাড়া যেগুলা যেগুলা বাকিগুলো আছে, বাকিগুলো যেমন হচ্ছে যে এই যে টোটাল রিফ্লেকশন স্কোপি, এগুলা শুধু ডেফিনেশন কলমে, এটার ডেফিনেশন অ্যাপ্লিকেশন এটা কলমে লিখে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিবা তোমরা। জি স্যার। আরো বলবো, বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার বলেছে। জি স্যার, বুঝছি। প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, আউটপুট এক্সপ্লেনেশন, আউটপুটটা কিভাবে দেখার জন্য কি কি বললাম আমি? এসএমই, এসএমই তো না, ওটা হচ্ছে SEM, এক্সআরডি, স্যাম, স্যাম, অনেক সময় স্যাম বলা হয়, স্যাম, স্যাম, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেম এএফএম দুটাই। এএফএম এবং এক্সআরডি, এই তিনটার হচ্ছে প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল তোমার হচ্ছে, তারপর হচ্ছে আউটপুট কার্ভ, আউটপুট পিকচার গুলো আউটপুট কার্ভ। কিভাবে রিড করা হয় সেগুলা, বুঝতে পারছো? সেটা থাকবে। জি স্যার। আর বাকিগুলো যে মাইক্রোস্কোপি গুলো আছে, মাইক্রোস্কোপি যেমন টোটাল ট্রান্সভার্স, টোটাল রিফ্লেকশন, এগুলার ডেফিনেশন এবং অ্যাপ্লিকেশন, এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা। বুঝতে পারছো? জি স্যার। জি টোটাল স্যার। রিফ্লেকশন এক্সেস যেটা, সেটার কি শুধু শুধু ডেফিনেশন? টোটাল রিফ্লেকশন না, আমি শুধু টোটাল এখানে আমি উদাহরণ বললাম। টোটাল রিফ্লেকশন, অগার ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, তারপর হচ্ছে এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, তারপর হচ্ছে রাদারফোর্ড স্পেকট্রোস্কোপি, এগুলার ডেফিনেশন আর অ্যাপ্লিকেশন এখানেই আছে, এটা এখানেই আছে, এগুলার উত্তর এখানেই আছে। আর আমি যেটা বললাম এক্সআরডি, তারপর ইএফএম আর স্যাম, এই জি তিনটা তোমরা ইন্টারনেট থেকে সোর্স নিয়ে হাতে লিখবা। বুঝতে পারছো কি বললাম আমি? জি স্যার। জি স্যার। জি হাতে স্যার। লিখতে হবে, হাতে লিখে। ওকে স্যার। এই হচ্ছে বিষয়। তাহলে এটা আজকের এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল, দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল। হুম, দেখি আর এখানে কিছু
এগুলা সারফেস সেন্সিটিভিটি, বাল্ক, মাইক্রোমেট্রিক, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, ডিস্ট্রাকটিভ জিনিসের দরকার নেই, এগুলা মেজারিং ইনস্ট্রুমেন্ট, ফেইলর অ্যানালাইসিস দরকার নেই। ঠিক আছে, এগুলো তোমার প্রয়োজনীয় তাগিদ হলো। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা দরকার নেই, এরপরে আমরা 4 নম্বর চ্যাপ্টারে চলে যাবো, সিলিকন। 3 নম্বর চ্যাপ্টারটা দরকার। আমরা কত 15 চ্যাপ্টার পর্যন্ত পড়তে চাইছি, তাই না? হ্যাঁ, 3 নম্বর চ্যাপ্টার দরকার নেই, এবং 5 নম্বর চ্যাপ্টার। তাহলে এইটা চ্যাপ্টার হয়ে গেল। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই।